আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। যাদের কাছে জৈব অণু অধ্যায়টা কঠিন মনে হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো, আশা করছি আর সমস্যা মনে হবে না। তাহলে চলো এবার শুরু করা যাক। শুরুতে আমরা জেনে নিই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো আমরা জানবো। এখানে জানতে পারবো আমরা জৈব অণু কি, প্রধান জৈব অণুর সময় নাম জানতে পারবো, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড কি জিনিস সেসব জানতে পারবো এবং এইসব জৈব অণুসমূহের মাঝে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেসব সম্পর্কে জানতে পারবো। ওকে, দেখি জৈব অণু। জৈব অণু অর্থাৎ জীবদেহ থেকে যেসব অণু পাওয়া সেগুলোই জৈব অণু। দেখো, সজীব কোষ অসংখ্য অণু দ্বারা গঠিত। এই অণুগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু, যেগুলো একত্রে জৈব অণু বলে পরিচিত। সাধারণত 25টার বেশি মৌলিক পদার্থ নিয়ে এসব জৈব অণু গঠিত হয় এবং এদের ভিতরে 6টা মৌলিক পদার্থ আছে যেগুলো সাধারণ অর্থাৎ জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে চিন্তা করা হয়। এই উপাদানগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার। এবং এদের একটা শর্ট নাম দিয়েছে, যেটা শব্দ সংক্ষেপ তৈরি করেছে তোমাদের বইয়ে, CHNOPS। এটাকে তোমরা সহজভাবে মনে রাখতে পারো, নাইস জবস। এটা দ্বারা নাইস নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। এখন দেখি জীবদেহ কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড নামে 4 ধরনের জৈব রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। এদের ভেতর প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড এই দুই জৈব রাসায়নিক পদার্থ ছাড়া সজীব বস্তু কখনো তৈরি হয় না। অর্থাৎ আমরা কি দেখলাম, জীবদেহ কি কি দ্বারা গঠিত? জীবদেহ কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও লিপিড দ্বারা গঠিত। তাহলে এর থেকে ধারণা করা যায় সৃষ্টির শুরু থেকেই জৈব অণুগুলো তৈরি হয়েছিল বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার ফলে। সেগুলো সংকুচিত হয়ে প্রথম কোষ তৈরি হয়। বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবং শক্তিশালী সৌর বিকিরণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, যার ফলে আদি পৃথিবীতে অজৈব অণু থেকে এই জৈব অণুসমূহ তৈরি হয়েছিল। এটা বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এবং সেই জন্য বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে একটা পরীক্ষা চালিয়েছিলেন, যেখানে তিনি কৃত্রিম পৃথিবীর রূপ তৈরি করেছিলেন এবং একটা আবদ্ধ সিস্টেম নিয়েছিলেন। সেখানে তিনি পানি, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন মিশ্রণকে ক্রমাগত পরিচালনা করে 1 সপ্তাহ পর দেখতে পান সেখানে অ্যামিনো অ্যাসিড নামক জৈব অণু সংশ্লেষিত হয় এবং তিনি এই পরীক্ষাটা থেকে প্রমাণ করেন যে প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি হওয়া সম্ভব। আমরা এই পরীক্ষাটা পরের স্লাইডে দেখব। চলো তাহলে দেখা যাক। এখন একটু আগে আমরা পড়ে এসেছি, বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরের পরীক্ষাতে তিনি প্রভাব কি ইউজ করেছিলেন? বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় অথবা শক্তিশালী সৌর বিকিরণ। এবং তার সিস্টেমটা কেমন ছিল? সম্পূর্ণভাবে আবদ্ধ। এবং তিনি সেই সিস্টেমে কি কি উপাদান ইউজ করেছিলেন? পানি, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের মিশ্রণ। এবং তিনি সেখান থেকে এই যে পরীক্ষাটা চালিয়েছেন, তিনি সময়টা নিয়েছেন পুরোপুরি 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর তিনি ফলাফল এবং সিদ্ধান্ত কি নিয়েছিলেন? অ্যামিনো অ্যাসিড নামক জৈব অণু সংশ্লেষিত হয় সেই পরীক্ষাটা থেকে এবং তারা প্রমাণ করেন প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি হওয়া সম্ভব। তিনি পরীক্ষাটি করেছিলেন এইভাবে, দেখো তিনি এই আবদ্ধ সিস্টেমে অংশে রেখেছিলেন পানি, এটাকে তাপ দিয়েছিলেন। আমরা জানি তাপের ফলে পানি ভ্যাপোরাইজেশন হয় অর্থাৎ বাষ্প হয়, সেটা উপরের দিকে উড়ে যায়। দেখো এই সিস্টেমটা আবদ্ধ, এখানে বন্ধ করে দেওয়া আছে। তাহলে পানিটা কোন দিকে যাবে? এইদিকে উপরের দিকে উঠতে থাকে। এবং সে সময় তিনি কি করেছিলেন? এই যে অজৈব অণুগুলো আছে এগুলো তিনি এই কর্কটি খুলে এখান দিয়ে প্রবেশ করিয়েছিলেন, যার কারণে এই জলীয় বাষ্পের প্রেসারে সেগুলো সব সামনের দিকে অগ্রসর হয়ে এই পাত্র এই চেম্বারটাতে এসেছিল। এবং এখানে দেখো একটু আগে বলেছি প্রভাবক ইউজ করেছিলেন, বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড়, এই ধরনের জিনিসগুলোকে তিনি বিদ্যুৎ বাহক মাধ্যমে তিনি এখানকে প্রভাবক হিসেবে ইউজ করেছিলেন। এবং এই অজৈব অণুগুলো বিক্রিয়ার ফলে একসময় কি করে, বিক্রিয়ার পরে তারা যখন নিচের দিকে আসে তখন এই শীতলীকরণ ব্যবস্থাকে ঠান্ডা করে এবং এই যে ঠান্ডা পানিটা পাওয়া গেল শেষ পর্যন্ত, সেটা আমাদের অ্যামিনো অ্যাসিড নামক জৈব অণু তৈরি হয় এবং এটাকে সে এই চেম্বার দ্বারা কালেক্ট করেছিল। ক্লিয়ার? তাহলে চলো এখন নেক্সট স্লাইডে যাই। এখন থেকে জৈব অণু। জীবদেহের মূল উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি হয় তাদেরকে কোষের জীবজ পলিমার বলে। কার্বোহাইড্রেটটা কিসের পলিমার? এখন দেখি। কার্বোহাইড্রেটটা সরল সুগারের পলিমার। প্রোটিন কার পলিমার? প্রোটিনটা অ্যামিনো অ্যাসিডের পলিমার।
নিউক্লিক অ্যাসিড কার পলিমার, মনোনিউক্লিওটাইডের পলিমার, এবং লিপিড ফ্যাটি অ্যাসিডের পলিমার, জীবস পলিমার। এবং দেখো লিপিড দেখতে কিরকম, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, তাতে কাঠামোগত আকৃতিগুলো এরকম হয়। ওকে, যাই পরের স্লাইডে। এখন কার্বোহাইড্রেট বা শর্করাটা আসলে কি জিনিস? জীবদেহের একটা গুরুত্বপূর্ণ গাঠনিক সঞ্চয়ী উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। এটা হচ্ছে শক্তির ভাণ্ডার। কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রকৃতির জৈব যৌগ, যেটা প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা মৌলের সমন্বয়ে গঠিত হয়। এবং এই কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাতটা সবসময়ের জন্য 1:2:1 অনুপাতে হয়ে থাকে। এবং কার্বোহাইড্রেট হইতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে। দেখো, এক অথবা অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ, এই দুটোর যে কোনো একটা গ্রুপ লাগে, এবং CH2OH এটা এই গ্রুপটা লাগে। অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপটা নরমালি আমাদের 1 নম্বর কার্বনে যুক্ত থাকে, এবং 6 নম্বর কার্বনে আমাদের CH2OH এই মূলকটা সবসময় থাকে। 6 নম্বর বলতে তোমাদের সর্বশেষ কার্বনে থাকবে CH2OH মূলক। এখন দেখো এখানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। তোমাদের বইয়ে যেহেতু দুইটা দেয়া আছে, দুইটা নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে দেখো 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6, কারণ এটাকে ডাকা হয় হেক্সো সুগার নামে। সেম ভাবে দেখো পাশেরটাকে, এটাকে ডাকা হয় পেন্টোজ সুগার। অর্থাৎ এখানে দেখো কার্বন সংখ্যা টোটাল 5টা আছে। দেখি, একটু আগে বললাম যে কার্বোহাইড্রেট হতে গেলে অ্যালডিহাইড অথবা কিটোন মূলক লাগে। দেখো 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক পেয়েছি, এবং সর্বশেষ কার্বনটাতে দেখো CH2OH এই মূলকটা আমরা পেয়ে গেছি। তাহলে চলো এখন পরের অংশে যাই। দেখো, উদ্ভিদ সবুজ অংশে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ও ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি করে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরির প্রসেস। তারা কিভাবে তৈরি করে? দেখো, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়। আমাদের প্রতিদিনের খাবারের একটা বড় অংশ শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত যে 7টা মূল উপাদান রয়েছে, যেমন পানি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস, এগুলোর মধ্যে আমাদের কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করাটা রয়েছে। শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে তা শরীরে ফ্যাট হিসেবে বা চর্বি হিসেবে জমা থাকে। শরীরে শর্করা ভাঙ্গনের পর নানা রকম ক্ষুদ্র সুগার অণুতে বিভক্ত হয়। আমাদের শরীরটা তো শর্করাকে সরাসরি রিসিভ করতে পারে না, এটা এক সময় ভেঙে ক্ষুদ্র সুগার অণুতে পরিণত হয়, তখন আমাদের দেহে এটা বিভিন্ন অংশে শোষিত হয়। পর্যায়ক্রমে ক্ষুদ্রতম এসে পৌঁছালে সেটি শরীরে নানা স্থানে শোষিত হয়। কয়েকভাবে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস করা যায়, সেটা তোমরা সবাই জানো। এক ধরনের কার্বোহাইড্রেট হচ্ছে স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়, এটাকে সুগার। গ্লুকোজ দেখানো হয়েছে চিত্রের মধ্যে। গ্লুকোজটা হচ্ছে সুগারের একটা উদাহরণ। আবার অন্যটা হচ্ছে স্টার্চ, যেটা হচ্ছে মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্টার্চ। এবং আমরা স্টার্চটা কোথায় কোথায় পাই? চাল, ময়দা, আলু ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্টার্চ পাওয়া যায়। এখন তাহলে আমরা দেখি, লিখে ফেলে আলাদা করে। দেখো, স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয় হচ্ছে সুগার, এবং মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়টা হচ্ছে স্টার্চ। কার্বোহাইড্রেটের আণবিক গঠন, আণবিক ওজন ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে কয়েক ভাগে ভাগ করা যায়। এদের ভিতর সবচেয়ে ক্ষুদ্র ও সরলতম এককের নামটা হচ্ছে কি? মনোস্যাকারাইড। কার্বোহাইড্রেটের সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম এককটা হচ্ছে মনোস্যাকারাইড। ওকে, এটি অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসাবে কাজ করে। এদের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n। আমরা তাহলে একটু লিখে ফেলি। কার্বোহাইড্রেটের সবচেয়ে ক্ষুদ্রতম সরলতম এককটা হচ্ছে মনোস্যাকারাইড, এবং এর সাধারণ সংকেতটা হচ্ছে CnH2nOn। দেখো, একটু আগে বলে আসলাম যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন নামে ডাকা হয়। এখানে দেখো 5টা কার্বন রয়েছে, যার কারণে এটাকে বলা হয় পেন্টোজ সুগার। আচ্ছা দেখো, তোমার চিত্রে দুটো সুগার দেখানো হচ্ছে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবো সুগার এবং আরেকটা দেখা যাচ্ছে রাইবো সুগার। এদের দুইটার মধ্যে ডিফারেন্স আছে। দেখো, ডিঅক্সিরাইবো সুগারে নাম্বারিং করি আমরা। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। দেখো, এখানে 2 নম্বর কার্বনে
অক্সিজেন অনুপস্থিত। কিন্তু দেখো রাইবোজ সুগারের দ্বিতীয় নম্বর কার্বনে কিন্তু আমাদের হাইড্রোক্সিল আছে, অর্থাৎ অক্সিজেন উপস্থিত। তোমরা এইটুকু পার্থক্য এখান থেকে মনে রাখবা ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ সুগারের মধ্যে। দেখো নিউক্লিক অ্যাসিড পড়ার সময় দেখতে পাবে, পরে পড়বো আমরা, পেন্টোজ সুগারের জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক অণু। নিউক্লিক অ্যাসিডের অন্যতম প্রধান উপাদান। ওকে, আমরা নেক্সট স্লাইডে এখন যাই। দেখো কার্বোহাইড্রেট শারীরবৃত্তীয় ভূমিকাগুলো কি কি। কার্বোহাইড্রেট শরীরে শক্তি সরবরাহের প্রধান উৎস। খাদ্য হিসেবে কার্বোহাইড্রেট গ্রহণ করা হলে সেটি ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং বেশিরভাগ কোষ শক্তির জন্য এই গ্লুকোজ ব্যবহার করে থাকে, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য যকৃৎ ও পেশিতে। কোথায়? যকৃৎ ও পেশিতে কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত রাখে। কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহকারী হিসাবে কাজ করে। কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে। গ্লাইকোজেন হৃৎপেশির শক্তির অন্যতম প্রধান উৎস। প্রোটিনকে যেন তার নির্ধারিত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ থেকে বিরত থেকে শক্তিতে রূপান্তরিত হতে না হয়, এই কারণে কার্বোহাইড্রেট তার নিশ্চয়তা প্রদান করে থাকে। অপাচ্য কার্বোহাইড্রেট এবং সেলুলোজ পেকটিন জাতীয় জটিল শর্করা মল তৈরিতে এবং নিষ্কাশনে সাহায্য করে। খাদ্যে যথেষ্ট ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণও নিয়ন্ত্রণ রাখে। রক্তে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ রাখে কে? কার্বোহাইড্রেট, ফাইবার সমৃদ্ধ কার্বোহাইড্রেট। এখন যে আমরা নেক্সট স্লাইডে দেখি, এখন দেখি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা কি আসলে? নিউক্লিক অ্যাসিড বৃহদাকার জৈব অণু যা প্রত্যেক জীবের জন্য অপরিহার্য। নিউক্লিয়াসে ক্রোমোজোম ও রাইবোজোমে যে অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। এছাড়াও নিউক্লিক অ্যাসিডটা নিউক্লিয়াস ও রাইবোজোম ছাড়াও মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডেও পাওয়া যায়। নিউক্লিক অ্যাসিড পেন্টোজ সুগার দেখি। এখন নিউক্লিক অ্যাসিডটা কি কি দ্বারা গঠিত এখন দেখে নিই। নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস বা ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত এক ধরনের জৈব অণু যা জীবের বংশগতির ধারাসহ সব কার্যক্রমে নিয়ন্ত্রণ করে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। আমরা এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। ডিএনএটা কি জিনিস? ডিএনএটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যা কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী একটা রাসায়নিক অণু। এটা কোষের সামগ্রিকভাবে জীবের সকল জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। কয়েক ধরনের ভাইরাস ছাড়া প্রায় সব রকমের সজীব কোষে ডিএনএ বিদ্যমান। কোষের ডিএনএ ও কিছু প্রোটিন দ্বারা তৈরি। ডিএনএ এই প্রোটিনের সঙ্গে পেঁচিয়ে লম্বা সুতার মতো তৈরি করে, যেটি ক্রোমোজোম নামে পরিচিত। ক্রোমোজোম সম্পর্কে পরবর্তী ক্লাসে আরো জানতে পারবে। এছাড়া মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যেও ডিএনএ থাকতে পারে। নির্দিষ্ট প্রজাতির জীবকোষে ডিএনএর পরিমাণ নির্দিষ্ট থাকে। ডিএনএ ধরনের রাসায়নিক জৈব যৌগের অণুগুলো নিউক্লিওটাইড নামক অনেকগুলো ছোট অণু দ্বারা গঠিত। কি দ্বারা? নিউক্লিওটাইড নামক অনেকগুলো ছোট অণু দ্বারা গঠিত। এই যে নিউক্লিওটাইড, এটা হচ্ছে নিউক্লিওটাইড। অসংখ্য নিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ গঠন করে। এখন 9.5 চিত্রে, এখানে দেখো চিত্রে দেওয়া আছে। চিত্রে দেখতে পাচ্ছ যে প্রতিটি নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার। প্রতিটি নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত? একটা পেন্টোজ সুগার। এই যে একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, প্রত্যেকটা কি দ্বারা গঠিত? পেন্টোজ সুগার দ্বারা গঠিত। এবং একটি ফসফেট গ্রুপ, পেন্টোজ সুগার একটি ফসফেট গ্রুপ। দেখো ফসফেট গ্রুপটা এরকম। এবং নাইট্রোজেনাস বেস অর্থাৎ এটিজিসি, এগুলো যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস বা ক্ষারক দ্বারা গঠিত। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের পেন্টোজ সুগার থাকে। এই নিউক্লিক অ্যাসিডটাতে দুই ধরনের পেন্টোজ সুগার থাকে। একটা হচ্ছে, আমি ডিফারেন্ট কালার নেই, একটা হচ্ছে রাইবো সুগার এবং অন্যটা হচ্ছে ডিঅক্সিরাইবো সুগার। রাইবো সুগারটা হচ্ছে আমাদের আরএনএ এর জন্য ব্যবহৃত হয় এবং ডিঅক্সিরাইবোসটা ইউজ করা হয় আমাদের ডিএনএ এর জন্য। ডিএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সিরাইবো সুগার। ডিএনএ এর 4টা নাইট্রোজেন বেস রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। দেখো পেন্টোজ সুগার, ডিএনএ এর পেন্টোজ সুগারটার নাম কি আমরা দেখলাম? ডিঅক্সিরাইবো সুগার। এবং এদের যে নাইট্রোজেনাস বেসগুলো পাইলাম তারা কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এখন খেয়াল করি, ডিএনএ দুই সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন।
এটা কিসের গঠন? সর্পিলাকার গঠন। এর একটি সূত্র, অন্যটি পরিপূরক। একটা ডিএনএ অণুর দুটি ডিএনএ সূত্র বা স্ট্র্যান্ড একে অপরের চারপাশে পেঁচিয়ে একটি সর্পিল আকৃতি তৈরি করে, যাকে ডাবল হেলিক্স গঠন বলা হয়। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে ডিএনএ এর ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা প্রস্তাব করেন। ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন 1953 সালে। তাদেরকে 1963 সালে নোবেল পুরস্কার এনে দেয়। ওকে, তাহলে ডিএনএ এই পর্যন্তই। তোমরা এই চিত্রটা দেখে দেখে আঁকবে, এটা তোমাদের এক্সামে দিতে পারে। তাহলে চলো এখন নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, তোমাদের এখানে দেখো দ্বিসূত্র, ডিএনএ দুইটা সূত্র থাকে, এই একটা সূত্র একটা সূত্র, এবং এটা নাইট্রোজেনাস বেস দ্বারা যুক্ত থাকে। এইটাকে বলা হয়, এই আকৃতিটাকে বলা হয় সর্পিলাকার বা মইয়ের মতো বলতে পারো এটাকে। নেক্সট স্লাইডে চলো। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা একটা দেখি, আমরা দেখেছি নিউক্লিক অ্যাসিড কি কি নিয়ে গঠিত, এটা আরেকবার সামারাইজ করে নেই। দেখো, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, ক্ষারক ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড। ওকে, এখন থেকে ডিএনএ এর কাজ কি কি? ডিএনএ জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ডিএনএ কাজ করে, বংশগতি আণবিক ভিত্তি হিসাবেও কাজ করে, জীবের সব শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ডিএনএ এর কাঠামোয় গোলযোগ সৃষ্টি হলে সেটা সংশোধন করে নেয়, সেটা অটোমেটিক নিজেই সংশোধন করে নেয়। মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে, বিবর্তনে ভূমিকা রাখে। তোমার ডিএনএ কাজগুলো লিখে ফেলবা, এগুলো এক্সামে দিবে, তখন তোমার বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখবা। এখন দেখি আরএনএ। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, কোষের, যেটা কোষের সাইটোপ্লাজমে অর্থাৎ ছত্রকে জেলির ন্যায় একটা পদার্থ, এখানে মুক্ত অবস্থায় থাকে অথবা রাইবোজোমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। রাইবোজোমটা আমরা একটু দেখে নেই, এটা আমাদের পরবর্তী স্লাইডেও কাজে লাগবে। রাইবোজোমটা হচ্ছে এরকম, রাইবোজোমের দুইটা পার্ট, একটা হচ্ছে বড় অংশ থাকে, একটা হচ্ছে ছোট অংশ থাকে, এখানে আমাদের আরএনএটা যুক্ত থাকে। ডিএনএ এর সঙ্গে আরএনএ মূল পার্থক্যটা হচ্ছে ডিএনএ এর মতো দুই সূত্র বিশিষ্ট না, অর্থাৎ এটি নিউক্লিওটাইড একক চেইন। ভালো করে মনে রাখো, ডিএনএ দেখেছি আমরা দুইটা চেইন, এবং আরএনএ তে এখানে কয়টা চেইন থাকতেছে ভাইয়া? এখানে মাত্র একটা চেইন বা সিকল। ডিএনএ এর মতোই আরএনএ নিউক্লিওটাইডে রয়েছে পেন্টোজ সুগার। আমরা দেখেছি একটু আগে, ডিএনএ থেকে ডিঅক্সিরাইবোজ, এবং আরএনএ থেকে থাকে রাইবোজ সুগার, অজৈব ফসফেট এবং একটি নাইট্রোজেনাস বেস থাকে। এই পেন্টোজ সুগারের একটা হচ্ছে রাইবোজ সুগার, এটা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে থাকে। ডিএনএ এর 4টা নাইট্রোজেন বেজের মতো এখানেও 4টা বেজ রয়েছে, তবে এখানে একটা ব্যতিক্রমী আছে, ব্যতিক্রমী রেড মার্ক দেখায়। এখানে থাইমিনের বদলে কে থাকে? ইউরাসিল থাকে। থাইমিনের বদলে কে থাকতেছে? এখানে ইউরাসিল থাকতেছে। ওকে, তাহলে এখানে আরএনএ পেন্টোজ সুগারটা লিখে ফেলা আলাদা করে, রাইবোজ সুগার থাকে আরএনএ তে। ওকে, এখন দেখি কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন কোভিড ভাইরাস, SARS-CoV-2 ডিএনএ অনুপস্থিত। দেখো, ভালো করে মনে রাখিও, তোমরা যদি কোশ্চেন করে যে কোন ভাইরাসে ডিএনএ অনুপস্থিত, তখন বলবা কোভিড ভাইরাসে ডিএনএ অনুপস্থিত। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ তে গঠিত নয়, তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে কারা? আরএনএ থাকে। এসব ক্ষেত্রে আরএনএ বংশগতির বস্তু হিসাবে কাজ করে। আরএনএ প্রধানত 3 প্রকার: রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরএনএ, বাচ্চা বা বহ আরএনএ বা এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, আর একটা থাকে পরিবাহক আরএনএ, ট্রান্সফার আরএনএ। এগুলো কাজ যখন প্রোটিন সংশ্লেষণে যাব তখন আমরা জানব। ওকে, তাহলে দেখো আমাদের কি পাইলাম এখানে? আরএনএ তে থাইমিনের বদলে থাকে ইউরাসিল, এবং এখানে তোমার 3 ধরনের আরএনএ থাকে, এটা হচ্ছে আরএনএ, রাইবোজোমাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএ। দেখি আরএনএ এর কাজ কি কি। আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা এবং ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে পৌঁছে দেওয়া। ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে পৌঁছে দেওয়া, এই লাইনটা ভালো করে মনে রাখো, আমাদের পরবর্তী স্লাইডগুলোতে কাজে লাগবে। এবং বংশগতির বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করা। ওকে, এখন দেখি প্রোটিন। প্রোটিনটা হচ্ছে জীবদেহে একটা গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ বা বৃহদাকার জৈবিক অণু। সর্বপ্রথম গেরিট মুলার 1838 খ্রিস্টাব্দে প্রোটিন শব্দটা প্রয়োগ করেন। একটি কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয়, যেগুলো শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন দ্বারা। এগুলোই হচ্ছে সবই হচ্ছে প্রোটিন। দেহের টিস্যু এবং অঙ্গগুলোর গঠন, কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য এটি খুবই প্রয়োজনীয়। যেহেতু একাধিক অ্যামিনো অ্যাসিড বিন্যস্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয়, তাই প্রোটিন সম্পর্কে জানার আগে আমরা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে পড়ে নিই। এখন দেখি অ্যামিনো অ্যাসিড। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটা প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি করে। প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের লম্বা একটা চেইন। প্রোটিন তাহলে কি ভাইয়া? প্রোটিনটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা চেইন। অ্যামিনো অ্যাসিডের ভিন্নতার কারণে প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে পৃথক হয়। তোমরা ইতিমধ্যে ডিএনএ এর নিউক্লিওটাইডের বিন্যাস সম্পর্কে জেনেছো, অর্থাৎ আমরা যে ATGC যে বর্ণগুলো দেখেছি সেগুলো সম্পর্কে জেনেছি। এই নিউক্লিওটাইডের বিন্যাসের উপরই অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে। সাধারণত 3টা বেজ মিলে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সংকেত তৈরি করে। এই 3টা বেজ, এটা আমরা যখন প্রোটিন সংশ্লেষণ করব তখন আরো ভালোভাবে দেখব। এখন দেখি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ। অ্যামিনো অ্যাসিডকে কার্বক্সিল গ্রুপ পরবর্তী আরেকটা অ্যামিনো অ্যাসিডের পরবর্তী আলফা অ্যামিনো অ্যাসিড। সেটা কি অ্যামিনো অ্যাসিড হতে হবে? আলফা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে। পেপটাইড বন্ড এটা কি জিনিস আমরা দেখি। কি বললাম আমরা? একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটা এটা একটা অ্যামিনো অ্যাসিড ধরে নাও, অপর একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? পেপটাইড বন্ড তৈরি করে। অর্থাৎ আমাদের এটাকে বলতেছে পেপটাইড বন্ড। দুটো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে তারা পেপটাইড বন্ড তৈরি করে এবং তার এখানে যে হাইড্রোক্সিল মূলক এবং হাইড্রোজেন থাকে তারা পানি হয়ে যায়। এটাকে বোঝানো হয়েছে। এখানে উল্লেখ্য যে 20টা অ্যামিনো অ্যাসিডের ভিতর মানুষ 11টি তার শরীরে সংশ্লেষণ করতে পারে, বাকি 9টি খাদ্যদ্রব্য থেকে সংরক্ষণ করতে হয়। ওকে, এই নাম্বারগুলো মনে রাখবা যে আমরা কয়টা শরীরে সংশ্লেষণ করতে পারি এবং কয়টা খাদ্যদ্রব্য থেকে সংরক্ষণ করি। তো তাহলে পেপটাইড বন্ডটা ক্লিয়ার। এটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। যখন দেখবো OH মূলকটা এক নম্বর কলম নিচে থাকতেছে তখন সেটাকে বলতেছি আমরা আলফা অ্যামিনো অ্যাসিড। যখন দুইটা আলফা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয় তারা পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। প্রোটিন সংশ্লেষণ। চিত্রে প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া দেখানো হয়েছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি করার সময় টি নিউক্লিওটাইড রূপান্তরিত হয়েছে ইউরাসিলে। আমরা একটু আগে দেখেছি আরএনএ থেকে আরএনএ থেকে থাইমিনের বদলে ইউরাসিল। তাহলে এখন দেখো তিনটি নিউক্লিওটাইড একটি করে অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেইনে যুক্ত করেছে। আমরা একটু আরেকবার চিত্রটা দেখি। তিনটি নিউক্লিওটাইড দেখো, এখানে হচ্ছে একটা জেনেটিক কোড। এসবকে জেনেটিক কোড বলা হয়। জাস্ট একটু বোঝার ক্ষেত্রে আমি পিকচারটা দিয়েছি, সেটা অত টেনশনের কিছু নাই। দেখো যে এখানে তিনটি নিউক্লিওটাইড একটি করে অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেইনে যুক্ত করেছে। তিনটা নিউক্লিওটাইড একটা করে অ্যামিনো অ্যাসিড এই চেইনে এসে যুক্ত করে। আমরা এখন থেকে স্টেপগুলো দেখো। এখানে নিউক্লিয়াস থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। নিউক্লিয়াসে এখানে দেখো সকল ধরনের আরএনএ প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়, কিন্তু এমআরএনএ এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে বার্তাবাহক, অর্থাৎ এর অনেকগুলো জেনেটিক কোড বহন করে। এবং সে দেখো এখান থেকে যে সে রাইবোজোম, একটু দেখে রাইবোজোম দুইটা অংশ থাকে, বড় অংশ ছোট অংশ, রাইবোজোমের মাঝখানে সে সংযুক্ত হয়। এবং এখানে দেখো এখানে কি হয়, দেখো থার্ড স্টেপে কি হয় দেখো, টিআরএনএ ট্রান্সফার আরএনএ এরা রাইবোজোমের এই এমআরএনএ তে একটা কোড থাকে এবং এদের কাছেও কোড থাকে। এদেরকে তুমি একজন ডেলিভারি ম্যান চিন্তা করতে পারো। যে নির্দিষ্ট লোকেশনে যে তিনটা করে কোড থাকে প্রত্যেকে, এই লোকেশনে যে তার কোড অনুযায়ী বসে এবং সেখানে একটা করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। এর পরের স্টেপে কি হয় দেখো, অ্যামিনো অ্যাসিড তখন যে মনে করো ডেলিভারি ম্যান তখন খাবার দিয়ে পেমেন্ট নিয়ে সে চলে গেছে। এখানে সেম দেখো, এই যখন আসছে সেইখানে এই এমআরএনএ তে কোড আছে এবং এই টিআরএনএ তেও কিছু কোড থাকে। কোড অনুযায়ী যেখানে ফিক্সড হবে সেখানে সে বসে একটা অ্যামিনো অ্যাসিড রেখে সে বের হয়ে চলে যাবে। সেম ভাবে দেখো পরের স্টেপে কি হয় দেখো, রাইবোজোম প্রোটিন চেইন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে যাচ্ছে, একটা করে আস্তে আস্তে একটা রেখে আবার চলে যাচ্ছে। সেম ভাবে এরা প্রোটিন চেইন তৈরি করে। আবার দেখো যখন সে একটা রেখে যাচ্ছে তখন সে অটোমেটিক বের হয়ে যাচ্ছে।
এভাবে তারা একসময় প্রোটিন চেইন তৈরি করে। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে এই আরএনএ অর্থাৎ এই মেসেঞ্জার আরএনএটা যে রাইবোজোমে এই এই দুই দুই অংশের মাঝে প্রবেশ করে এবং এখানে তাদের জেনেটিক কোড অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করে। আশা করছি ক্লিয়ার। এখন চিত্রটা আরেকটু দেখো, দেখো এখানে আর ক্লিয়ার ইমেজ। দেখো এই যে মেসেঞ্জার আরএনএটা আসছে, এখানেও জেনেটিক কোড আছে, দেখো ট্রান্সফার আরএনএ এদেরও জেনেটিক কোড আছে। জেনেটিক কোড যখন মিলে গেছে তখন সে সেখানে সেটা যুক্ত হয়ে তার অ্যামিনো অ্যাসিডটাকে সেখানে রেখে সে বের হয়ে চলে যায়। আশা করছি তোমরা এই পার্টটা ক্লিয়ার। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখন দেখি প্রোটিনের কাজ। প্রোটিন যুক্ত খাবার আমাদের শরীরে শক্তি সরবরাহ করে এবং আমরা যেহেতু মাছ মাংস খাই সেখান থেকে আমরা শক্তি পাই এবং শারীরিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ করে। কোষের ভিতরে এবং বাইরে অসংখ্য জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতেও সাহায্য করে। কিছু প্রোটিন হরমোন, রাসায়নিক বার্তাবাহক, সেগুলো শরীরের টিস্যু এবং অঙ্গগুলোর মধ্যে যোগাযোগে সহায়তা করে। রক্তে এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে অ্যাসিড এবং ক্ষারকের ঘনত্বকে নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য রক্ষা করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহিরাগত অণুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রোটিন আমাদের দেহে অ্যান্টিবডিও তৈরি করতে সহায়তা করে। ওকে, নেক্সট স্লাইডে যাই। এখন দেখি লিপিড। লিপিডটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা স্নেহজাতীয় পদার্থ। লিপিড উদ্ভিদ ও প্রাণীর দেহে একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যেটা 1943 সালে জার্মান বিজ্ঞানী ব্লোর সর্বপ্রথম এই শব্দটা অর্থাৎ লিপিড শব্দটা ব্যবহার করেন। এটি উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গাণু, বিশেষ করে ফল ও বীজে অধিক পরিমাণ থাকে। এখানে দেখো লিপিড, এটা হচ্ছে লিপিডের গঠন। তোমাদের করোনা ভাইরাসের চিত্র দেয়া আছে। এখানে দেখো হোস্টকে সংক্রমিত করার জন্য প্রোটিন স্পাইক, এটাকে বলা হয় প্রোটিন স্পাইক। তোমরা এই চিত্রটা ভালো করে এঁকে পড়বে, কারণ এটা তোমার এক্সামে দিতে পারে। যে করোনা ভাইরাসের চিত্র আঁকো, এটা লেবেলিং সহ তোমার পাশে সুন্দর করে লিখবে। এটাকে বলা হয় লিপিড মেমব্রেন। অর্থাৎ দেখো মেমব্রেনটাকে তুমি কেটে নাও, তখন দেখবে এরকম একটা গঠন দেখতে পাবে। চিন্তা করো তুমি লিপিড মেমব্রেনটাকে একটু অংশ কেটে নিছো, তখন দেখবে যে এইরকম পুরো গঠনটা এর মধ্যে আছে এবং এটা দেখো জিনগত উপাদান। ওকে, এখন চলো নেক্সট স্লাইডে যাই। লিপিডের বৈশিষ্ট্য কি? লিপিডটা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ এটা পানি বিকর্ষী হওয়ার কারণে এটি কোষের মেমব্রেন হিসেবে কাজ করে, তো এটা পানিকে সবসময় বিকর্ষণ করে। লিপিড সাধারণত প্রাণী ও উদ্ভিদ দেহে তেল ও চর্বি রূপে জমা থাকে। লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়, এই কারণে একে বলা হয় হাইড্রোফোবিক। লিপিড ইথার, অ্যালকোহল, বেনজিন এবং ক্লোরোফর্ম, অ্যাসিটন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণীয়। তোমরা এটা ভালো করে মনে রাখবে লিপিড কোথায় কোথায় দ্রবণীয়, অদ্রবণীয় কোথায়? পানিতে। লিপিড স্বাদ, বর্ণ ও গন্ধহীন, এর কোনো নির্দিষ্ট গলনাঙ্কও নেই। আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গলনাঙ্ক প্রায় বৃদ্ধি পায়। লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম, পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে ভাসে। সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল এবং কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে। যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদের স্নেহদ্রব্য বা ফ্যাট বলা হয়। আচ্ছা, এবং যেসব লিপিড তরল অবস্থায় থাকে সেগুলোকে তেল বলা হয়। ওকে, তাহলে লিপিডের বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে করে নিবে। এখন আসি লিপিডের কাজ। লিপিডের কাজ। লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? লিপোপ্রোটিন গঠন করে, যেটি শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। ফসফোলিপিড নামক এক ধরনের লিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এক ধরনের লিপিড বিশেষ ভূমিকা পালন করে থাকে। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে খাদ্য হিসেবে জমা থাকে। বিভিন্ন তেলবীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড খাদ্যরূপে গৃহীত হয়। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে স্তর সৃষ্টি করে, অতিরিক্ত প্রস্বেদনকে রোধ করে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে। লিপিড কোষের গঠনে, শক্তি সংরক্ষণে, তাপ নিয়ন্ত্রণ এবং আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে লিপিড। তাহলে তোমরা লিপিডের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে মুখস্থ করে লিখে ফেলবে। চলো নেক্সট স্লাইডে যাই। এখন দেখি আমরা জৈব অণুসমূহের মাঝে পারস্পরিক সম্পর্কগুলো। এতক্ষণ যা পড়ে আসলাম এসবের মাঝে কি সম্পর্ক আছে। ফার্স্ট দেখি কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড। এখানে আমরা দেখি জীবদেহে যে সব শারীরতত্ত্বিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে কে? ডিএনএ। তার অন্যতম উদাহরণ হচ্ছে কোষ বিভাজন, আমরা সেটা সকলেই জানি। ডিএনএ নামের নিউক্লিক অ্যাসিড জীবদেহের জেনেটিক তথ্য ধারণ করে, সেটা আমরা সকলেই জানি। ডিএনএ এর গঠন যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এটি ডিঅক্সিরাইবোজ নামক এক ধরনের পেন্টোজ সুগার দ্বারা গঠিত, যেটা একটা কার্বোহাইড্রেট। তাহলে এখন মিল খুঁজে পেয়েছো কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিডের মধ্যে। এখন দেখি পরেরটা,
এখন দেখি কার্বোহাইড্রেট এবং লিপিডের মধ্যে সম্পর্ক। কার্বোহাইড্রেট মাঝে মাঝে গ্লুকোজে রূপান্তরিত করা হয়, যেটি তাৎক্ষণিক শক্তি হিসেবে ব্যবহার করা হয়, কিংবা গ্লাইকোজেন হিসাবে, কার্বোহাইড্রেট কি হিসাবে থাকে, গ্লাইকোজেন হিসাবে যকৃৎ এবং পেশিতে সংরক্ষণ করা হয়। এটা আমরা একটু আগে পড়ে এসেছি। বাড়তি গ্লুকোজ ট্রাইগ্লিসারাইড নামক কি হিসাবে, ট্রাইগ্লিসারাইড নামে একটি লিপিডে দীর্ঘমেয়াদী শক্তি হিসেবে সংরক্ষণ করা হয়। এখন দেখি কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মাঝে সম্পর্ক। কার্বোহাইড্রেট গ্লাইকোসাইলেশন কি প্রক্রিয়ায়, গ্লাইকোসাইলেশন নামে প্রক্রিয়াটিতে প্রোটিনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রোটিনের গঠনে রূপান্তর করতে পারে। এখন দেখি প্রোটিন এবং লিপিডের মাঝে সম্পর্ক। ফসফোলিপিড নামে এক ধরনের লিপিড অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণ তৈরিতে সাহায্য করে। কে সাহায্য করে? ফসফোলিপিড নামক এক ধরনের লিপিড অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণ তৈরিতে প্রয়োজনীয় এবং প্রায় সময় লিপিড বাইলেয়ার বা দ্বিস্তর বিশিষ্ট লিপিডের লেয়ার তৈরি করে। এই লিপিড বাইলেয়ারে প্রোটিন সংযুক্ত হয়ে এটি চ্যানেল, রিসেপ্টর বা ট্রান্সপোর্টারের সৃষ্টি করে। মেমব্রেনের ভিতর দিয়ে নানা ধরনের জৈব অণুর গমনাগমনের পথটাকে উন্মুক্ত করে দেয়। আমরা দেখি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে সম্পর্ক। প্রোটিন আমাদের শরীরের কাঠামোগত উপাদান তৈরি করে এবং তারা প্রয়োজনীয় ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ডিএনএ-তে সংরক্ষিত বার্তাগুলি প্রোটিন তৈরির মাধ্যমে প্রকাশ পায় এবং হিস্টোন নামক এক ধরনের প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে আবদ্ধ রাখতে সাহায্য করে। তাহলে তোমরা সম্পর্কগুলো ভালোভাবে পড়ে নিবা। এখন কিছু কোশ্চেন আনসার করা যাক। কার্বোহাইড্রেট সবচেয়ে ক্ষুদ্র সরলতম এককের নাম কি? তোমার খেয়াল আছে কিনা তোমরা সবাই লিখে ফেলো। কোষের জীবস পলিমার কাকে বলে, এই সংজ্ঞাটা লিখে ফেলো। প্রোটিন কিসের পলিমার, আমরা একটু আগে পড়ে এসেছি। এবং গ্লাইকোজেন কোথায় জমা থাকে? এই কোশ্চেনের আনসারগুলো তোমরা নিজেরা দিয়ে ফেলো। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।